প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব হার্ড অ্যাসিড অ্যান্ড বেসেস, তাদের ডেফিনেশন এবং তাদের কিছু প্রয়োগ এবং HSAB প্রিন্সিপাল অর SHAB প্রিন্সিপাল, যেটা আমরা এখানে দেখেছি। দেখো, হার্ড অ্যান্ড সফট অ্যাসিড অ্যান্ড বেসেস, HSAB অর SHAB প্রিন্সিপাল। হার্ড অ্যাসিড অ্যান্ড বেসেস মূলত লুইস অ্যাসিড এবং বেসের একটি প্রকারভেদ। সাধারণত আমরা জানি যে লুইস অ্যাসিড যারা ইলেকট্রন জোড় গ্রহণ করে, সাধারণত লুইস অ্যাসিডের মধ্যে একটি পরমাণু বা আয়ন সেই ইলেকট্রন জোড় গ্রহণ করে। যেই পরমাণুটি ইলেকট্রন জোড় গ্রহণ করে, সেই ইলেকট্রন গ্রহীতা পরমাণু যদি কয়েকটি বৈশিষ্ট্য সম্পন্ন হয়, তাহলে আমরা তখন তাকে বলবো হার্ড অ্যাসিড। সেগুলো কি কি খেয়াল করো, যে সকল লুইস অ্যাসিডে ইলেকট্রন গ্রহীতা পরমাণুটি যদি সহজে পোলারাইজড হয় না, তখন তাকে হার্ড অ্যাসিড বলা হয়। এবং এর কিছু বৈশিষ্ট্য থাকবে, যেমন তার ক্ষুদ্র আকৃতি থাকবে, তার ইলেকট্রোপজিটিভিটি সবচেয়ে বেশি হবে, অর্থাৎ এটি উচ্চ ধনাত্মক চার্জযুক্ত হবে, এবং এটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস সম্পন্ন হবে। প্রায় নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস সম্পন্ন হবে, তাদেরকে বলা হবে লুইস অ্যাসিড। আমরা একটু লিখলে মনে হয় বিষয়টি স্পষ্ট হবে, আমরা একটু লিখে দিচ্ছি। হার্ড অ্যাসিডস সাধারণত আমরা বলছি যে হার্ড অ্যাসিড গুলো লুইস অ্যাসিড, এরা ক্যাটায়নধর্মী লুইস অ্যাসিড। যেমন এদের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে, তাহলে এখানে হলো অ্যাকসেপ্টর অ্যাটমস marked by the following characteristics. Number 1, small in size, মানে ক্ষুদ্র আকার। Number 2, high electropositivity, positivity, electronic configuration, মানে ইলেকট্রন বিন্যাস, will be likely to inert gas elements, and electron cloud will be non-polarizable, low polarizable, মানে polarizable হয় না, তাদেরকে কি বলা হবে? এটা সহজে পোলারাইজড হয় না, মানে আমরা লো পোলারাইজেবিলিটি বলতে পারি। লো পোলারাইজেবল, পোলারাইজেবিলিটি থাকবে এটা। এদেরকে বলা হবে হার্ড অ্যাসিডস। মানে যে সকল ইলেকট্রন গ্রহণকারী যে সকল পরমাণু
ক্ষুদ্র আকার, উচ্চ তড়িৎ ধনাত্মকতা বিশিষ্ট, চার্জ বিশিষ্ট এবং ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসের মতো, এবং যারা সহজে পোলারাইজ হয় না, মানে লো পোলারাইজেবিলিটি, তারা হলো হার্ড অ্যাসিডস। আমরা প্রত্যেকের এক্সাম্পল দিব। এবার আমরা আসবো তাহলে সফট অ্যাসিড কারা হবে। সফট অ্যাসিড সেটাও তো কি ক্যাটায়নধর্মী তোমার লুইস অ্যাসিড। এদের ক্ষেত্রে এই সম্পূর্ণ বৈশিষ্ট্যের একটু বিপরীত বৈশিষ্ট্য। সেটা কারণ তাদের লার্জার ইন সাইজ, লো ইলেকট্রোপজিটিভিটি, ইলেকট্রনিক কনফিগারেশন ইনার্ট গ্যাসের মতো হবে না, লো পোলারাইজেবিলিটি এদের, তবে এদের মানে হাই পোলারাইজেবিলিটি হবে। আমরা একটু লিখে নিই তাহলে হবে, এটা মুছে দেই। নাম্বার 1 তাহলে কি acceptor atom marked by the following characteristics. Number 1, large size, large in size, low electropositivity, low electropositivity. Number 3, electronic configuration will not be likely to inert gases, তাদের মতো হবে না, or no charged, that means যাদের জিরো অক্সিডেশন স্টেট, ইলেকট্রনিক কনফিগারেশন will not be likely to inert gas element or zero oxidation state metal. Number 3, 4, high polarizability, মানে কি সহজে এরা পোলারাইজড হবে, এরা হলো সফট অ্যাসিড। অর্থাৎ ইলেকট্রন গ্রহণকারী যে পরমাণু, সেই পরমাণুটি যদি আকারে বড় হয়, তার তড়িৎ ধনাত্মকতা কম হয় এবং তার ইলেকট্রনিক কনফিগারেশন নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে না হয়, এবং সেটি কি জিরো অক্সিডেশন স্টেট অথবা আধানবিহীন হয়, এবং তার হাই পোলারাইজেবিলিটি, কি হাই পোলারাইজেবিলিটি, তার পোলারাইজেবিলিটি যদি বেশি হয় তাহলে সে কি হবে, সফট অ্যাসিড। আমরা এগুলো একটু তাদের এক্সাম্পলে দেখাবো। এবার আমরা আসবো সফট, হার্ড এন্ড সফট বেসেস। হার্ড বেসেস কারা, আমরা একটু এদের এক্সাম্পল গুলো লিখে নেই, তাইলে বুঝতে পারবে। হার্ড acids, soft
acids। দেখে নাও যে তাদের স্মল ইন সাইজ হাইড্রোজেন আয়ন, লিথিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, বেরিলিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম 3+ আয়ন, অ্যালুমিনিয়াম 3+ আয়ন, গ্যালিয়াম, খেয়াল করো, গ্যালিয়াম 3+ আয়ন, ল্যান্থেনাম 3+ আয়ন, এটা দেখো ক্রোমিয়াম 3+, কোবাল্ট 3+ আয়ন। এগুলো হলো হার্ড অ্যাসিডস। আরো আছে তোমার, আমরা লিখতে পারি যেমন ইউডেট, বেনাডেট, এটা দেখো বেনাডেট ইত্যাদি আয়ন সমূহ, মোলিবডেট, এটা দেখো মোলিবডেট আয়ন এবং বোরন ট্রাইফ্লোরাইড, এটিও হার্ড অ্যাসিডস। এবার আমরা আসবো সফট অ্যাসিডস গুলো কি কি হতে পারে। যেটা বলছি লার্জার ইন সাইজ, লো ইলেকট্রোপজিটিভিটি এবং যাদের আকার বড়, তড়িৎ ধনাত্মকতা কম এবং জিরো অক্সিডেশন স্টেটও হতে পারে, সেগুলো হলো সফট অ্যাসিডস। যেমন হাইড্রোক্সাইড আয়ন, এটা তো যেমন তোমার সিলভার আয়ন, তারপর হলো মার্কারি 1+, মার্কারি 2+, মার্কিউরাস, মার্কিউরিক, তারপর হলো তোমার কপার 1+, গোল্ড 1+, লো ইলেকট্রোপজিটিভ যারা, সেগুলো সফট অ্যাসিডস। যেমন মনে করো তোমার সেক্ষেত্রে কি কি হতে পারে, জিরো অক্সিজেন স্টেট হতে পারে, অক্সিজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি, এগুলো জিরো অক্সিজেন স্টেট। আবার তোমার প্লাটিনাম 4+, এটা আর হলো কি কি হতে পারে, ক্যাডমিয়াম, প্যালাডিয়াম, এগুলো সাধারণত 2+। এদের কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন কোনোটারই নিষ্ক্রিয় গ্যাসের মতো না বা ইনার্ট গ্যাসের মতো নয়। এগুলো তোমার কি হতে পারে, তোমার যেমন জিরো অক্সিজেন স্টেটের নাইট্রোজেনও হতে পারে। এগুলো হলো সফট অ্যাসিডস। তাহলে এদের মাঝখানে যাদের বৈশিষ্ট্য রয়েছে তারা কি, তাদেরকে বলে বর্ডার লাইন। বর্ডার লাইন, এদের সংখ্যা একটু কমই। তারপর দেখো বর্ডার লাইন কারা কারা হতে পারে, যেমন আমরা এখানে আয়রন 3+ লিখেছি, আয়রন 3+, এটা কিন্তু হার্ড অ্যাসিড। আয়রন 2+টা হলো বর্ডার লাইন, আয়রন 2+টা বর্ডার লাইন। আবার কপার 2+টা বর্ডার লাইন, জিঙ্ক 2+টা বর্ডার লাইন, এগুলো হলো বর্ডার লাইন। লেড 2+, এটা বর্ডার লাইন। স্টেনাস 2+ বর্ডার লাইন। তোমার স্টিবিয়াম 3+ বর্ডার লাইন। তারপর আসো নাইট্রোসিল আয়ন, সালফার ডাইঅক্সাইড, এগুলো বর্ডার লাইন অ্যাসিডস এর অ্যাসিডস। এবার আসবো আমরা হার্ড বেসেস।
আমরা জানি হার্ড বেস গুলো কি কি, সেগুলো কিন্তু লুইস বেস। তাহলে লুইস বেস গুলো কি, ইলেকট্রন ডোনেট করে। তাহলে লুইস বেস যারা ইলেকট্রন ডোনেট করে তাদেরও কয়টা ক্যাটাগরি আছে, 3টা ক্যাটাগরি আছে। যেমন মনে করো আমরা জানি অ্যানায়ন গুলো, যাদের অ্যানায়নের কোনো একটি পরমাণুর মধ্যে মুক্ত ইলেকট্রন রয়েছে, সেই মুক্ত ইলেকট্রন কি করতে পারে, ডোনেট করতে পারে। আবার নিরপেক্ষ অণু রয়েছে যেমন অ্যামোনিয়া, সেগুলো কি করতে পারে, তোমার মুক্ত ইলেকট্রন দান করতে পারে। তাহলে এই যে ইলেকট্রন দানকারী যে পরমাণু, সেই পরমাণুটি যদি সহজে পোলারাইজ না হয় তাহলে সেটি হলো হার্ড বেসিস। আবার বলছি, লুইস ক্ষারের মুক্তজোর ইলেকট্রন দানকারী পরমাণুটির যদি সহজে পোলারাইজ না হয় তখন ওই অ্যাসিড ওই ক্ষারটিকে বলা হয় তোমার হার্ড বেসিস বা কঠিন ক্ষারক। তারও আবার কয়েকটি বৈশিষ্ট্য থাকে, যেমন আমরা বলছি অ্যানায়ন হতে পারে এবং নিরপেক্ষ অণু হতে পারে। সেগুলো আমরা একটু এক্সাম্পল দিব, তাইলে বুঝতে পারবে হার্ড বেসিস কারা কারা। যেমন মনে করো আমরা এই ক্ষেত্রে দেখবে যে এই যে হার্ড বেসিসের ক্ষেত্রে সাধারণত যে পরমাণুটি আমরা বলছি সহজে ইলেকট্রন দানকারী পরমাণুটি সহজে পোলারাইজ হয় না, এগুলো সাধারণত উচ্চ তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন হয়। তাহলে হাই ইলেকট্রোনেগেটিভ যেগুলো আছে, যেমন মনে করো হাইড্রোক্সাইড আয়ন OH মাইনাস, এখানে দেখো হাইড্রোক্সাইড আয়ন, যেমন তোমার ফ্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন, হাই ইলেকট্রোনেগেটিভ যেগুলো, সেগুলো যেগুলো লুইস বেসেস, সেগুলো হার্ড বেসেস সাধারণত। নিরপেক্ষ অণু যেমন এখানে আছে অ্যামোনিয়া, সেটি নিরপেক্ষ অণু। তারপরে আছে কি তোমার অ্যালকাইল, অ্যালকাইল এমিন, এখানে নাইট্রোজেনের মধ্যে লোন পেয়ার আছে অ্যালকাইল এমিন, সেগুলো হলো তোমার অ্যালকোক্সাইড, যে কোনো অ্যালকোহল, সেগুলো হার্ড বেসিস। অ্যালকোহল সেটি কি, হার্ড বেসিস। তারপর আসো যেমন তোমার কার্বনেট, এখানে সে অক্সিজেনের মধ্যে লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার সে ডোনেট করতে পারে। হাইড্রাজিন যেটা আমরা পড়ে থাকি, লিগ্যান্ড হিসেবে কাজ করে N2H4, এখানে নাইট্রোজেনের মধ্যে লোন পেয়ার আছে, দুইটা নাইট্রোজেনের মধ্যে দুইটা লোন পেয়ার থাকে, হাইড্রাজিন ইত্যাদি এগুলো। এরপর আসো সফট বেসেস কারা, সফট বেসেস, এরাও লুইস বেস। আমরা বলেছি অ্যানায়নধর্মী এবং নিরপেক্ষ। এদের যে ইলেকট্রন দানকারী পরমাণুটি যদি সহজেই পোলারাইজ হয় তাহলে তখন তাদেরকে বলা হবে সফট বেস। মানে যে সকল লুইস ক্ষারকের ইলেকট্রন দানকারী পরমাণুটি সহজে পোলারাইজ হয় সেই ক্ষারকগুলোকে বলা হয় সফট, মানে কোমল ক্ষারক বা সফট বেসেস। এরাও অ্যানায়নধর্মী এবং নিরপেক্ষ অণু হতে পারে। যেমন সেটি কি কি দেখো, যেমন হাইড্রাইড আয়ন, এরা হাই ইলেকট্রোনেগেটিভ, এরা লো ইলেকট্রোনেগেটিভ, এদের ইলেকট্রোনেগেটিভিটি কম হয়। যেমন কার্বাইড আয়ন, কার্বনের মধ্যে এখানে যদি ইলেকট্রন থাকে, এখানে দেখো ইথিলিন নিরপেক্ষ অণু, C2H4 পাই বন্ডের মাধ্যমে সে করে, পাই বন্ডের মাধ্যমে সে মেটাল আয়নের সাথে, আমরা দেখেছি একটা ইলেকট্রনিক কনসেপ্টে মেটাল আয়নের সাথে লুইস কনসেপ্টে যে পাই বন্ডের সাথে সে একটা বন্ড ফরমেশন করে, এটি সফট বেসিস। এটি কি সফট বেসিস। বেনজিন এটি সফট বেসিস, তোমরা জানো এখানে পাই বন্ড আছে,
যেখানে পাই বন্ড আছে বা ট্রিপল বন্ড আছে সেগুলো সফট বেসিস হবে। এখানে সায়ানাইড আয়ন, এটা সফট বেসিস। থায়োসায়ানাইড আয়ন, এটা সফট বেসিস। তারপর আসো থায়োসালফেট আয়ন, এটা থায়োসালফেট H2O3 2-, এটাও সফট বেসিস। তারপর আসো ট্রাইঅ্যালকাইল ফসফাইড, ট্রাইঅ্যালকাইল আর্সেনিক নিরপেক্ষ অণু, এগুলো সফট বেসিস, এদের ইলেকট্রোনেগেটিভিটি কম। এই যে এখানে ফসফরাসটা হলো তোমার কি, ফসফরাসের মধ্যে এখানে লোন পেয়ার আছে, আর্সেনিকের মধ্যে লোন পেয়ার আছে, এইগুলো হলো তোমার এই ইলেকট্রন দানকারী পরমাণু। সেই কারণে এদের ইলেকট্রোনেগেটিভিটি কম, এরা সহজে পোলারাইজড হতে পারে। যেমন আর আছে তোমার অ্যালকাইল সালফাইড, সালফারটা এখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, সেই ইলেকট্রন ডোনেট করতে পারে, লোন পেয়ার আছে তার মধ্যে। তারপরে আসো আয়োডাইড আয়ন, আয়োডাইড খেয়াল রাখবে, ফ্লোরিন ক্লোরিন হলো হার্ড বেসিস, আয়োডাইড আয়ন সফট বেসিস, বা ব্রোমাইডটা হলো বর্ডার লাইন। ব্রোমাইডটা হলো আমরা এখানে লিখবো বর্ডার লাইন, সেটা হলো বর্ডার লাইন, মানে সীমান্তবর্তী দুইটার বৈশিষ্ট্য সে বহন করতে পারে। আমরা সেগুলো লিখবো একটু, যেমন আমরা এটা লিখে শেষ করিনি। সফট বেসিস আরো আছে, যেমন মনে করো অ্যালকাইল মার্কেপটল, এখানে সালফারটার মধ্যে লোন পেয়ার আছে, সে এটা ডোনেট করতে পারে। তারপরে তোমার এগুলাই ধরো। বর্ডার লাইনের ক্ষেত্রে আমরা বলছি ব্রোমাইড আয়ন, এনিলিন, খেয়াল করো এখানে বেনজিনটা আমরা লিখেছি কোথায়, সফট বেসিস, আর এনিলিন যেটা C5C6H5NH2 এনিলিন, এখানে লোন পেয়ার আছে, সেটা হলো বর্ডার লাইন। আবার পিরিডিন C5H5N, এখানে লোন পেয়ার আছে, সে হলো বর্ডার লাইন। তাহলে এগুলো হলো তোমার বর্ডার লাইন কি হার্ড অ্যান্ড সফট বেসিস। এখানে তোমার নাইট্রাইট আয়নও তোমার বর্ডার লাইন, সালফাইড আয়নও বর্ডার লাইন, এগুলো হলো বর্ডার লাইন সফট অ্যান্ড হার্ড বেসিস। তাহলে এই ছিল আমাদের হার্ড অ্যাসিড, সফট অ্যাসিড, হার্ড বেসিস এন্ড সফট বেসিস, তাদের বর্ডার লাইনগুলো আমরা উল্লেখ করলাম। এবার আমরা আলোচনা করব HSAB or SHAB প্রিন্সিপল। এটা দেখে নাও, এটা হলো প্রিন্সিপলস অফ হার্ড and soft acid and bases, এটা হলো HSAB। আর এটা হলো জাস্ট খালি আগে আসবে প্রিন্সিপলস অফ সফট and hard acid and bases, SHAB। কোন কোন বইয়ে HSAB, কোন কোন বইয়ে SHAB। এটি সায়েন্টিস্ট HSAB প্রিন্সিপাল হিসেবে সায়েন্টিস্ট R.G. পিয়ারসনের বই আমরা পড়ে থাকি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, বেস্ট বুক অফ ইনঅর্গানিক কেমিস্ট্রি বাই পিয়ারসন। সায়েন্টিস্ট পিয়ারসন ইনি 1963 তে এই প্রিন্সিপালস অফ হার্ড অ্যান্ড সফট অ্যাসিড অ্যান্ড বেসিস সে প্রস্তাব করেন। সেটি কি, সেটি আমরা একটু লিখবো, তাইলে বুঝতে পারবে। According to this principle, it is stated that hard acids prefers to combine with
hard bases or soft acids prefer to combine with soft bases in a acid base reaction. Or compound forming or bond forming or compound forming. খেয়াল করো, hard, it is stated that hard acids prefer to combine with hard bases or soft acids prefer to combine with soft bases in acid base reaction or compound forming. অর্থাৎ একটি অ্যাসিড বেস রিঅ্যাকশনের মধ্যে সবসময় হার্ড অ্যাসিড এবং হার্ড বেস এর সাথে কম্বাইন হতে পছন্দ করে বা যুক্ত হতে চায় বা বিক্রিয়া করে। আবার সফট অ্যাসিড এবং সফট বেস তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে বা যুক্ত হয়ে কোনো কম্পাউন্ড ফর্ম করতে চায়। এটি হলো এইচএসএবি প্রিন্সিপাল। এখন আসো এই প্রিন্সিপালের মাধ্যমে কি কি জিনিস এক্সপ্লেন করা যায়। According to this HSAB principle, মেইনলি চারটা জিনিসকে এখানে এক্সপ্লেন করা সম্ভব হয়েছে। খেয়াল করো, নাম্বার 1, একটি কম্পাউন্ড, একটি কমপ্লেক্স কম্পাউন্ড বা একটি কম্পাউন্ড তৈরি হলো অ্যাসিড বেস রিঅ্যাকশনের মাধ্যমে, তাহলে ওই কম্পাউন্ডটির স্টেবিলিটি কত হবে, মানে তার স্থিতিশীলতা কেমন হবে, সেটি এই এইচএসএবি প্রিন্সিপালের মাধ্যমে জানা যায়। যেমন দেখবে তোমরা যে সিলভার আয়ন, আমরা দেখি সিলভার আয়ন এটি কি সফট অ্যাসিড। সে যদি আয়োডিনের সাথে, আয়োডাইড আয়ন সাথে যুক্ত হয়, সিলভার এটা দেখো, সিলভার আয়োডিনের সাথে যুক্ত হয়ে এই যে সিলভার ডাইঅডো সিলভার আয়ন তৈরি করে, সেই ক্ষেত্রে এটা একটি সফট অ্যাসিড, এটি সফট বেস। তাহলে এই যে সফট অ্যাসিড সফট বেস এই কম্পাউন্ডটা ফর্ম করে, এই কম্পাউন্ড, দিস কম্পাউন্ড উইল বি স্টেবল কম্পাউন্ড। যদি সিলভার এবং ফ্লোরিন রিঅ্যাকশন করে ফ্লোরাইড নিয়ে, তাহলে সিলভার ফ্লোরাইড আয়ন তৈরি হলো। এটি হলো সফট অ্যাসিড, এটি হলো হার্ড বেস। দেখো হার্ড বেস, তাহলে এই কম্পাউন্ডটি স্টেবল হবে না, আনস্টেবল হবে। এটি হবে আনস্টেবল। তাহলে দেখতে পাচ্ছ যে অ্যাকর্ডিং টু এইচএসএবি প্রিন্সিপাল আমরা বলেছি যে সফট অ্যাসিড সফট বেসের সাথে যুক্ত হয়ে কম্পাউন্ড ফর্ম করে, কিন্তু সফট অ্যাসিড হার্ড বেসের সাথে যে কম্পাউন্ড ফর্ম সেটি স্টেবিলিটি হবে কম, এটি স্টেবল কম্পাউন্ড হবে। এটি সফট অ্যাসিড কি, এটা
হার্ড বেস, এটি আনস্টেবল। এবার দেখব আমরা নাম্বার 2। এক্ষেত্রে আরেকটি জিনিস এক্সপ্লেন করা যায়, যেমন মনে করো কোবাল্টের সাথে কোবাল্ট হেক্সাফ্লুরো কোবাল্টেড আয়ন হেক্সা আয়োডো কোবাল্টেড আয়ন। এখানে দেখো কোন কম্পাউন্ডটি স্টেবল হবে, সেটি হলো এখানে এই যে কোবাল্ট 3+, এটি বুঝতে পারছো, এটি কোবাল্টটা কোথায়, এই যে এখানে হার্ড অ্যাসিড, আর ফ্লোরাইডটা হলো হার্ড বেস। তাহলে হার্ড অ্যাসিড হার্ড বেস, এই যে এটি দেখো, এটি স্টেবল কম্পাউন্ড হবে। আর এইটি আর এই যে আয়োডিন মিলে কি করলো, কোবাল্ট হেক্সাআয়োডো কোবাল্টেড আয়ন, এটি কিন্তু আনস্টেবল হবে, আর এটি স্টেবল কম্পাউন্ড হবে। এই নাম্বার 2 আমরা আসব নাম্বার 2 দেখব এবার অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডের সাথে, অর্থাৎ কোন একটি জটিল যৌগের গঠনে আমরা জানি যে কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে লিগ্যান্ড এসে যুক্ত হয়। এই যে লিগ্যান্ড কার সাথে, কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে যখন যুক্ত হবে, সেই ক্ষেত্রে লিগ্যান্ডের কোন অ্যাটমটার সাথে যুক্ত হবে সেটি প্রিডিক্ট করা যাবে অ্যাকর্ডিং টু এইচএসএবি প্রিন্সিপাল। আবার বলছি, এইচএসএবি প্রিন্সিপালের মাধ্যমে আমরা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড করছি। এখানে দেখো এই যে থায়োসায়ানেট, এটি একটি অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড বলতে যেটা বোঝায়, এখানে দুইটা লোন পেয়ার ইলেকট্রন ডোনেটর আছে, সালফারও আছে নাইট্রোজেনও আছে। এখন সে যদি একটা তোমার কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে, তাহলে যদি নাইট্রোজেন থাকে, খেয়াল করো, যদি নাইট্রোজেন থাকে তাহলে সে নাইট্রোজেন থাকলে তার ইয়েটা কম্পাউন্ডটা কেমন হবে, আর যদি সালফার সে ইয়ে করে তাহলে তার সাথে কেমন হবে, এটি আমরা দেখব। যদি সালফার হয়, খেয়াল করো, এটি ল ইলেকট্রোনেগেটিভ। যদি নাইট্রোজেন হয়, এটি হাই ইলেকট্রোনেগেটিভ। তাহলে হাই ইলেকট্রোনেগেটিভ হলে যদি আমরা একটা এক্সাম্পল দিই তাইলে বুঝতে পারবে। যদি খেয়াল করো, সেক্ষেত্রে আমরা যদি লিখি তোমার কোবাল্ট এর সাথে NCS বা NSC, যদি সে নাইট্রোজেনের সাথে যুক্ত হয়, দ্যাট মিনস খেয়াল করো যে এটি কোবাল্ট কি 3+, নাইট্রোজেন কি আমরা বলছি এটা হার্ড বেস, এটা হার্ড বেস, এটা হার্ড অ্যাসিড, এটা হার্ড বেস, এটা হার্ড বেস, আর এটা হার্ড অ্যাসিড। তাহলে এই কম্পাউন্ডটি স্টেবল কম্পাউন্ড হবে। এটা যদি কোবাল্টের সাথে যুক্ত হয় তাহলে কে যুক্ত হবে আমরা বলতে পারি, তাহলে সে নাইট্রোজেনের সাথে যুক্ত হবে। সে যদি কমপ্লেক্স কম্পাউন্ডটা ফর্ম করে তাহলে সেটি কি হবে, সেটি নাইট্রোজেনের সাথে যুক্ত হবে। খেয়াল করো, এটা 4, আমরা যদি এটাকে এখানে দেখো, এটি যেমন তৈরি হবে, এটা কি, এই যে কম্পাউন্ডটা যে হার্ড অ্যাসিড হার্ড বেসের সাথে তৈরি হবে। আবার যদি প্যালাডিয়ামের সাথে যুক্ত হয় তাহলে সে কার সাথে যুক্ত হবে, প্যালাডিয়াম কোথায় আছে, প্যালাডিয়াম আছে সফট অ্যাসিড। সফট অ্যাসিড হলে সে কার ক্ষেত্রে,
এই যে সালফার, আমরা জানি সালফার ইলেকট্রননেগেটিভ কম, ফলে সে সফট বেস, তাহলে তার সাথে এস কি সি বা সি, এখানে দেখো SCN, এটা এর সাথে যুক্ত হবে। যদি তার সাথে যুক্ত হয় তাহলে সেটা হবে এই, এটি হলো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। তাহলে এই যে এটা কি কি বলা হচ্ছে, অ্যাম্বিডেন্ট, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, অর্থাৎ কোন এই অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, দিস ইজ ইউনিডেন্টেড, ইউনিডেন্টেড, ইউনিডেন্টেড মিন্স একদন্তি লিগ্যান্ড, এটা বলা হয় এক দন্তি লিগ্যান্ড। তোমরা একদন্তি লিগ্যান্ড সম্পর্কে জানো কিনা আমি জানি না, তবে কিছু হয়তো উচ্চ মাধ্যমিক শ্রেণী থাকতে পারে। একদন্তি লিগ্যান্ড হলো যে সকল লিগ্যান্ড সমূহ একটি মুক্ত দূরের ইলেকট্রন দানে সক্ষম, তাদেরকে বলা হয় একদন্তি। এরকম ইউনিডেন্টেড লিগ্যান্ডের মধ্যে যদি দুইটি অ্যাটম থাকে মুক্ত ইলেকট্রন দানকারী, তখন তাদেরকে বলা হয় অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। তো এই অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড কোন অ্যাটম, মানে তার কোন ডোনেটর অ্যাটমটি কমপ্লেক্স কম্পাউন্ড ফর্মিং এ কোঅর্ডিনেশন বন্ড সন্নিবেশ সমযোজী বন্ধনে যুক্ত হবে, সেটি এই HSFP প্রিন্সিপালের মাধ্যমে নির্ণয় করা যায়। অর্থাৎ প্রেডিকশন অফ এ coordination bond in a complex with ambident ligand, এটি কি এই HSFP প্রিন্সিপালের মাধ্যমে নির্ণয় করা যায়। আমরা লিখে দিচ্ছি, prediction of coordination, prediction of coordination bond in a complex compound, এটি আমরা এই HSFP প্রিন্সিপালের মাধ্যমে বের করতে পারি। তাহলে প্রথমটি ছিল এটি 2 স্টেবিলিটি, নাম্বার 2 হলো প্রেডিকশন অফ কোঅর্ডিনেশন বন্ড ইন এ কমপ্লেক্স কম্পাউন্ড। নাম্বার 3 আসবো আমরা, নাম্বার 3 হলো প্রেডিকশন অফ হার্ডনেস এন্ড সফটনেস, prediction of hardness and softness of a substance, এটি আমরা এখান থেকে বের করতে পারবো। মানে নাম্বার 3 prediction of hardness or softness of a compound, মানে অ্যাসিড আর বেস যেটাই হবে, of a acid or base, এটি আমরা এই ইয়ার মাধ্যমে HSFP প্রিন্সিপালের মাধ্যমে বের করতে পারবো। সেটি দেখে নাও। ধরে নেই আমরা যে B একটি বেস, B একটি বেস, এর আমরা এটি কি হার্ড বেস অর না সফট বেস, এটা আমরা বের করব, এটা আমরা প্রেডিকশন করব। তাহলে এটা যদি বেস হয়, আমরা ধরে নিলাম BH+ হলো তার একটা কম্পাউন্ড, এটি একটা তার একটা কম্পাউন্ড হলো BH+। এটি দেখে নাও, তোমরা এটা পড়েছো, এটা গিগনার রিঅ্যাজেন্ট, মিথাইল ম্যাগনেসিয়াম 1+, এর সাথে এটা যুক্ত হবে, যদি বিক্রিয়া করে আমরা একটা ইকুইলিব্রিয়াম দেখে নিই। ইকুইলিব্রিয়াম সেটি কি, মিথাইল ম্যাগনেসিয়াম B যুক্ত হলো
এইচ প্লাসটা বের হয়ে গেল। খেয়াল করো, এই যে রিয়াকশনে যদি ইকুইলিব্রিয়াম শিফট করে লেফট থেকে রাইটে যায়, ইকুইলিব্রিয়াম লেফট থেকে যদি রাইটে যায়, তাহলে আমরা দেখব যে যদি সেটি লেফট থেকে রাইটে যায় তাহলে সেটি কি, এটা কি দেখো, এটি কি হার্ড বেস হবে না সফট বেস হবে সেটা বুঝে নাও। এটি এইচ প্লাসটা কোথায় ছিল? হার্ড অ্যাসিডে ছিল। এইচ প্লাসটা কোথায় ছিল? হার্ড অ্যাসিডে ছিল। এটা দেখো, যদি এটি এইচ প্লাস থেকে সে দূরত্ব হয়ে গেল, এইচ প্লাসকে ছেড়ে দিল, ছেড়ে দিলে সে তখন কি হবে? এটা সফট বেস। কি হবে? এটি হবে লেফট থেকে যদি রাইটে যায় সেটি হবে সফট বেস, এটি হবে সফট বেস। আর রাইট থেকে যদি লেফটে আসে তাহলে দেন বি উইল বি হার্ড বেস। আমরা বুঝতে পেরেছি কিনা দেখো, কারণ হার্ড বেস হার্ড অ্যাসিডের সাথে যুক্ত হবে। এই যে এটা ছিল H প্লাস, কি ছিল? হার্ড অ্যাসিড। তাহলে সে যদি হার্ড বেস হয় তাহলে এই কম্পাউন্ডটা ফর্ম করবে, মানে ইকুইলিব্রিয়াম শিফট রাইট টু লেফট। আর যদি সে সফট বেস হয় তাহলে সে লেফট থেকে রাইটে গেলে তখন কি হবে? বি থেকে আলাদা হয়ে যাবে, সেটাই। তাহলে দিস ইজ দ্য প্রেডিকশন অফ হার্ডনেস এন্ড অর সফটনেস অফ এ অ্যাসিড এন্ড অর বেস। এটা আমরা এখান থেকে বের করতে পারবো। নাম্বার 4 হলো আমরা একটি রিঅ্যাকশনের ফিজিবিলিটি স্টাডি করতে পারবো। তাহলে ফিজিবিলিটি অফ এ রিঅ্যাকশন আমরা একটু দেখে নিই। নাম্বার 4, feasibility of a reaction, এটি আমরা এখন দেখব। নাম্বার 4, feasibility of a reaction, এটা আমরা প্রেডিকশন করব। এটা রিঅ্যাকশনটা হবে কি ধরনের রিঅ্যাকশন হইতে পারে। যেমন মনে করো লিথিয়াম ফ্লোরাইড, বা আমরা লিথিয়াম আয়োডাইড নিলাম। লিথিয়াম আয়োডাইড দেখতে পাচ্ছ, এই যে কম্পাউন্ড লিথিয়াম 1 প্লাস আয়োডাইড 1 মাইনাস। লিথিয়াম কোথায় আছে? হার্ড অ্যাসিড। আয়োডাইড কোথায় আছে? সফট অ্যাসিড, মানে সফট বেসেস। কোথায় আছে? সফট বেসেস। তাইলে এটি হলো একটা হার্ড অ্যাসিড সফট বেস। এই যে কম্পাউন্ড, আমরা যদি সিজিয়াম ফ্লোরাইড নেই, সিজিয়াম ফ্লোরাইড, তাহলে ফ্লোরাইড কি? ফ্লোরাইড হলো হার্ড বেস। ফ্লোরাইড হলো হার্ড বেস। যেহেতু এটা সাইজ বড় তাহলে সেটা কি হবে? এটা সফট অ্যাসিড হবে। তাহলে হার্ড অ্যাসিড সফট বেস, এই যে কম্পাউন্ড এটা যখন তৈরি হয় তখন দেখো লিথিয়াম ফ্লোরাইড আর হলো সিজিয়াম আয়োডাইড, তাহলে এই প্রোডাক্টটা হবে। লিথিয়াম ফ্লোরাইড হতে পারে, কারণ লিথিয়াম হার্ড অ্যাসিড, এটা দেখো, আর ফ্লোরাইড হলো হার্ড বেসেস। তাহলে হার্ড অ্যাসিড হার্ড বেসেস যুক্ত। আর আমরা বলছি সিজিয়াম এটা কি? হার্ড অ্যাসিডস, আর আয়োডাইড কি? সফট অ্যাসিডস, আর আয়োডিন হলো সফট বেসেস। তাহলে সফট অ্যাসিড সফট বেসেস যুক্ত হয়ে কম্পাউন্ড ফর্ম করে। দিস ইজ দ্য রিঅ্যাকশন, দিস রিঅ্যাকশন উইল বি পারফর্ম। সো আমরা ফিজিবিলিটি অফ এ রিঅ্যাকশন আমরা কি করলাম? এখানে প্রেডিকশন করতে পারলাম, এটা এইচএসএবি প্রিন্সিপালের মাধ্যমে। এই ছিল আমাদের এইচএসএবি প্রিন্সিপাল এবং হার্ড অ্যাসিড এবং বেসের মোটামুটি আলোচনা। যদি তোমাদের এখানে কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবা। আমরা অ্যাসিড এবং বেসের কনসেপ্টগুলো মোটামুটি এক্ষেত্রে আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে।